নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প নিশি চৌকিদার। লেখকের কিশোর ভৌতিক সম্ভার বইটি থেকে এই গল্পটি সংগ্রহ। নিশুত রাতে গাঁয়ে যে কারা চুপিসারে ঘোরাফেরা করে তা ঠিক ঠাউর পায় না নিশি চৌকিদার। একটু আধটু চাপা গলার কথাবার্তা যেন শোনা যায়, তবে ঠিক বোঝা যায় না। তবে এই হরিরামপুর গাঁয়ে কি শেষ অবধি চোর ডাকাতের আগমন হতে লেগেছে? আর তা যদি হয় তাহলে বুঝতে হবে নিশি চৌকিদারের সুনাম আর রইল না। বলতে কি, গত 50 বছরে এ গাঁয়ে একটাও চুরি ডাকাতি হতে পারেনি নিশির জন্যই, নইলে আশেপাশে কৃতী চোর বা বাহাদুর ডাকাতের অভাব নেই। আশেপাশের 5টা গাঁয়ে তারা কাজ কারবার চালালেও হরিরামপুরে আজও দাঁত বসাতে পারেনি। বছর 40 আগে চিতু চোর বৃন্দাবনবাবুর ঘরে সিঁধ দিয়ে মাল খালাস করে পালাতে যাচ্ছিল, কিন্তু নিশি ঠিক যেন বাতাসে খবর পায়। কুকুরের ডাক লক্ষ্য করে নির্ভুল নিশানায় গিয়ে চিতুকে পেরে ফেলেছিল। বামাল ধরা পড়ে গাঁয়ের লোকের সামনে নাকে খত দিয়ে মুচলেকায় টিপছাপ দিয়ে কাঁদতে কাঁদতে সেই যে চলে গিয়েছিল, আর কখনো আসেনি। কালু ডাকাতের মতো ভয়ঙ্কর লোককেও নিশি আটকে ছিল রথতলার মোড়ে। সঙ্গে লাঠি সোঁটা নিয়ে গাঁয়ের লোকও মশাল নিয়ে হাজির হলো। কালু রণে ভঙ্গ দিয়ে পালায়। তল্লাটের সবাই বিশ্বাস করে যতদিন নিশি চৌকিদার আছে ততদিন হরিরামপুরে চোর বা ডাকাতের ভয় নেই। গঞ্জের দারোগা পুলিশও নিশির নামে মাথা নোয়ায়। তা নিশির একদিন হাত যশ ছিল বটে। যেমন গায়ে গতরে পালোয়ান, তেমনি লাঠি সরকিতে হাত, আর তেমনি বুকের পাটা, আর সেই সঙ্গে তেজ। সে হাঁকার মারলে মনে হতো বাঘ ডাকছে। ভয় বলে বস্তু ছিল না তার মনে। তখন হরিরামপুরে জমিদার 5 কোটি রায়ের সেরেস্তা থেকে সে বেতন পেত। কুস্তি করত, কসরত করত, রণ পায়ে গাঁ টহল দিয়ে বেড়াতো। সে একটা দিনই গেছে, কিন্তু নিশি চৌকিদারের সেই ক্ষমতা আর নেই। বয়স হয়েছে, চোখে ছানি, কানেও কম শোনে। পরিশ্রম করলে বুক ধড়ফড় করে। রাতে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, ঢুলুনি এসে যায়। জমিদারি লাটে ওঠার পর সেরেস্তা থেকে বেতন বন্ধ হয়ে গেছে কবেই। তবে গাঁয়ের লোক করুণাপরবশ হয়ে চাঁদা তুলে মাসে মাসে তাকে 150-200 টাকা করে দেয়। ক্ষমতা না থাকলেও নিশির নাম ডাক তো আছে। এখনো নিশি চৌকিদার বেঁচে আছে বলেই গাঁয়ে চোর ডাকাত আসে না। কিন্তু মুশকিল হলো, গাঁয়ের উঠতি ছোকরারা নিশির ওপর তেমন খুশি নয়। তাদের মত হলো ওসব বুড়ো হাবড়া নিয়ে গাঁয়ে চৌকিদারির কাজ চলে না। এবার একজন কম বয়সী জোয়ান কাউকে না রাখলেই নয়। তা সুবিধে মতো একজনকে পাওয়াও গেছে, ধর্মদাস মণ্ডল। 23 বছর বয়সী জোয়ান ছেলে। পুজোর পর থেকে সেই বহাল হবে। পঞ্চায়েত থেকে বেতনও পাবে। নিশিকে রিটায়ার করিয়ে দেওয়া হবে। নিশির অবশ্য 3 কুলে কেউ নেই। বিয়ে করেনি বলে সংসারের ঝামেলাও নেই। পৈতৃক পুরনো মেটে ঘরখানায় একাই থাকে। সামান্য বেতনে কোনো ক্রমে চালিয়ে নেয়। এখন বেতনটুকু বন্ধ হলে কি হবে তা সে জানে না। রাত জেগে গাঁ পাহারা দিতে দিতে এইসব কথাই ভাবে সে। এখন মহাপুজোর আগে শেষ শুক্লপক্ষ চলছে। আজ অষ্টমী, আকাশে বেশ জ্যোৎস্না ফুটেছে। রাতে নাল পরানো লাঠি ঠুকে ঠুকে আস্তে আস্তে গাঁয়ের নির্জন পথে ঘুরছিল নিশি। কিন্তু বড় অস্বস্তি হচ্ছে তার। গাঁয়ের ঝোপঝাড়ে বা গাছের আড়াল আবডালে বা ঘন ছায়ার মধ্যে এদিকে সেদিকে কারা যেন চুপি চুপি চলাফেরা করছে। মাঝে মাঝে হাঁকার মারছে সে। গলায় সেই বাঘের গর্জন আর নেই। কেমন ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বের হলো। এখন এই হাঁক ডাকে কাজ হয় না।
সে বুড়ো এবং অথর্ব হয়ে পড়েছে বলেই কি গায়ে চোর ডাকাত ঢুকে পড়তে শুরু করলো নাকি? লক্ষণ ভালো বুঝছে না নিশি। হাঁটু ব্যথা করছে বলে হাঁপ ছাড়তে নির্জন চণ্ডী মণ্ডপে একটু বসেছিল নিশি। হঠাৎ পাশ থেকে কে যেন মোলায়েম গলায় বলল, ও নিশি। নিশি চমকে উঠে তাকিয়ে দেখল কেউ নেই। বলল, কে রে? গলাটা ফের বলল, আরে আমি রে, আমি দশরথ পালোধি। দশরথ দাদা? কিন্তু সে কি করে হয়? আপনি তো 10-12 বছর আগেই। তা বটে হে, তবে কিনা গায়ের মায়ার কাটাতে পারলুম কই। নিশির শরীর কণ্টকিত হয়ে উঠল। গত 50 বছর ধরে আজ অবধি তার এরকম অভিজ্ঞতা হয়নি। সে কাঁপা গলায় বলে উঠল, রাম রাম রাম। ঘাবড়াচ্ছ কেন? আমি কি একা নাকি? নগেন রায়, পতিত পাবন দাস, মহেন্দ্র মিত্তির, গদাধর পতিতুণ্ড সবাই আছি হে। এতক্ষণ চণ্ডী মণ্ডপে বসে তোমাকে নিয়েই কথা হচ্ছিল। নিশি ভয়ে আধমরা হয়ে বলল, কি কি কথা? এই সবাই বলা বলি করছে তোমার মতো বিশ্বাসী আর নিষ্ঠাবান একজন চৌকিদারের প্রতি গাঁয়ের লোকেরা অবিচারী করছে। নিশি আমতা আমতা করে বলল, তা বটে, কিন্তু কি আর করা বলুন। বাপু হে, তোমার দুঃখের কথা সবাই বুঝতে পারছি। হাতে পয়সা নেই বলে তোমার ভালো করে পেট ভরে খাওয়া জোটে না। চোখের ছানি কাটাতে পারছো না। ব্যাম হলে চিকিৎসার পয়সা নেই। অথচ বুক দিয়ে এই গাঁয়ের লোকের ধন সম্পদ রক্ষা করে আসছো। এর তো একটা বিচার করতে হয়। নিশি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনারা তো সবাই গত হয়েছেন, কি আর করবেন বলুন। তুমি একটা কাজ করো। আগে হুকুম করুন। একখানা শাবল জোগাড় করে মহিবাবুর পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণের মাটিটা একটু খুঁড়ে ফেলো। খুঁড়ব? অধর্ম হবে না তো? না, ওসব আমরা বিচার করে দেখেছি। যে আজ্ঞে। কাজে লেগে যাও, দেরি করো না। চণ্ডী মন্দিরের দাওয়ায় একখানা শাবল রাখা আছে, নিয়ে যাও। মাত্র 1 হাত খুঁড়লেই হবে। গাঁয়ের কেউ যদি টের পায়? পাবে না। আজ গাঁয়ে আমরা সম্মোহন ছড়িয়ে রেখেছি। নিশি উঠল। নির্দিষ্ট জায়গায় শাবলও পেয়ে গেল। মহিবাবুদের পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণ খুঁজে বের করতেও সময় লাগলো না তার। মাটি খুঁড়তেই একখানা চৌকো মজবুত কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটা বেশি বড় নয় বটে, তবে বেশ ভারী। পিছন থেকে একটা কণ্ঠস্বর বলল, গর্তটা বুঝিয়ে চৌরস করে দাও। তাই করল নিশি। এবার বাড়ি যাও নিশি, ওই বাক্সে যা আছে তা দিয়ে চিকিৎসা করাও, ভালো মন্দ খাও, শীতের লেপ তোষক বানাও, আর একটু দান ধ্যানও করো। নিশি দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু গৃহসুখ কি আমার তেমন সইবে? গাঁ পাহারার কাজটা চলে গেলে যে আমি বেশি দিন বাঁচব না। দশরথ পালোধি হেঁড়ে গলায় হেসে উঠে বলল, চাকরি যাবে মানে? চাকরি গেলেই হলো, আমরা আছি কি করতে? ধর্মদাস মণ্ডলকে স্বপ্নে দেখা দিয়ে বলে রেখেছি, চৌকিদারির কাজ নিলে তার নির্ঘাত সর্পাঘাতে মৃত্যু। সে তোমার চাকরি ছুঁয়েও দেখবে না। তাহলে কি চাকরিটা আমার থাকবে? খুব থাকবে। তুমি চণ্ডী মণ্ডপে কম্বল মুড়ি দিয়ে তোফা ঘুম লাগাবে, আর গাঁ চৌকি দেব আমরা। আমাদের নিদ্রা জাগরণ বলে তো কিছু নেই। বাক্সটা বাড়ি নিয়ে এসে সকালে খুলে দেখল নিশি। মোহরে গয়নায় জহরতে বোঝাই। 2-4টে মোহর ভাঙিয়েই মেলা টাকা এসে গেল হাতে। তা দিয়ে ছানি কাটিয়ে এলো নিশি। দুবেলা পেট ভরে খাওয়া জুটতে লাগলো। কানের চিকিৎসা করিয়ে একখানা যন্ত্র বসিয়ে নিল। বলতে নেই, মাস 2-এর ভিতরেই নিশির যেন যৌবন ফিরে এলো। গরিব দুঃখীদের জন্য নিজের ঘরের লাগোয়া একখানা বড় ঘর তুলে ফেলল।
শীতকালে কত কষ্ট হয় বেচারিদের। কম্বল টম্বলও কিনে দিল সবাইকে। এক মুঠো ভাতের বন্দোবস্তও করে দিল। গাঁয়ের লোকের মুখে নিশির প্রশংসা আর ধরে না। গাঁয়ের ছেলে ছোকরাদের মুখেও কুলুপ। তা হরিরামপুরে নিশি চৌকিদার পাহারার কাজে এখনো বহাল আছে। এখনো এ গাঁয়ে চোর ডাকাতের উপদ্রব নেই। তবে লোকে শুনতে পায় নিশুত রাতে নিশি চৌকিদার যেন কাদের সঙ্গে বিড়বিড় করে কথা কয়। অনেকে বলে ভীমরতি, অনেকে বলে নিশিকে ভূতে পেয়েছে, অনেকে বলে বুড়ো বয়সে নিশির মাথাটাই গেছে। যে যাই বলুক, নিশি বড় আনন্দে আছে।